आज के प्रथम चैप्टारेर लास्ट क्लास मूलत अंक देखाबो बोलेछिलाम। अंकते जाबो तार आगे छोट्ट करे एकटा द्रबणेर टपिक एकटा बोले दिई। द्रबणेर बिक्रिया एबं द्रबणेर गाढ़त्व। द्रबण काके बोले तोमरा जानो जे दुई बा ततोधिक पदार्थेर सम्पूर्ण समसत्व मिश्रणके आमरा बोलछि द्रबण। द्रबणेर दुटो अंश थाके, एकटा हच्छे द्राव और एकटा हच्छे द्रावक। द्रबणेर मध्य जेई उपादानेर परिमाणटा कम थाके सेटा हच्छे द्राव और जेई उपादानेर परिमाणटा बेशी हय बा जार मध्य द्रावके जोग करा हय सेटाके आमरा बोली द्रावक। तो निर्दिष्ट परिमाण कोनो द्रबणे कतटा द्रावक बा कतटा द्राव उपस्थित आछे सेटाके आमरा द्रबणेर गाढ़त्वेर माध्यमे प्रकाश करी एबं एई द्रबणेर गाढ़त्वके विभिन्न उपाये प्रकाश करा जाए। सेई उपायगुलो एक एक करे आमि तोमादेरके बोलछि। प्रथम जे पद्धति जार माध्यमे आमरा द्रबणेर गाढ़त्वके प्रकाश करे थाकि एक नम्बर हच्छे पार्सेंटेज बा शतांशेर माध्यमे। पार्सेंटेज मानेई हच्छे कोनो 100 भाग द्रबणे যত भाग द्राव द्रवीभूत थाके सेटाई हच्छे शतकरा परिमाणे आमरा प्रकाश करछि द्रबणेर गाढ़त्वके। यदि एमन एक द्रबण नेওয়া হয় যেখানে ए রয়েছে WA গ্রাম और B রয়েছে WB গ্রাম, ধরে নাও A হচ্ছে দ্রাব और B হচ্ছে দ্রাবক, তাহলে পার্সেন্টেজে আমরা কি করে প্রকাশ করব? নিচে বসবে টোটাল যে ভর A আর B এর মানে WA প্লাস WB আর উপরে বসবে শুধুমাত্র দ্রাবের ভর WA। একে পার্সেন্টেজ করব মানে ইনটু 100 করব। এইভাবে আমরা পার্সেন্টেজ আকারে দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করছি। যদি বলা হয় 10% NaCl দ্রবণ, তার খুব সহজ মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম NaCl উপস্থিত আছে। যদি আমরা দ্রাবকের মাধ্যমে বলি তাহলে বলবো 90 গ্রাম জলে 10 গ্রাম NaCl দ্রবীভূত আছে। তাহলে এই হয়ে গেল পার্সেন্টেজ। सेकेंड जे पद्धति दिए प्रकाश करी ग्राम पर लिटार। ग्राम प्रति लिटार माने कि प्रति लिटार द्रबणे যত ग्राम द्राव उपस्थित थाके सेटाई हच्छे सेई द्रबणेर स्ट्रेंथ ग्राम पर लिटारे। ताहले सूत्र हबे कि नीचे बसबे आयतन ओपरे बसबे भर, যতটা द्राव द्रवीभूत आछे सेई भरके यदि द्रबणेर आयतन दिए भाग करा हय लिटार एकके ताहले प्रति लिटारे कतटा द्राव द्रवीभूत आछे सेटा आमरा ग्राम पर लिटारे बार करब। तृतीय जे पद्धति सेटा हच्छे मोलारिटी। मोलारिटी खूब इम्पर्टेंट, प्रैक्टिकलेर समय किन्तु एई मोलारिटी एकक भीषण काजे लागबे। प्रति लिटार द्रबणे যত मोल द्राव द्रवीभूत थाके ताकेই বলা হচ্ছে মোলারিটি। যেরকম মোল মানে তো তোমরা জানো যে 1 গ্রাম অণু পদার্থ মানেই 1 মোল। আমরা যদি উদাহরণ হিসেবে বলি 1 মোল Na2CO3 1 মোল সোডিয়াম কার্বনেট, তার মানে কি যে প্রতি লিটার দ্রবণে 1 মোল Na2CO3 দ্রবীভূত আছে। 1 মোলকে যদি আমরা গ্রাম হিসেবে বলতে চাই তখন কি করব? যেহেতু 1 মোল সমান 1 গ্রাম অণু Na2CO3 তাহলে 1 গ্রাম অণু Na2CO3 ভর আমাদের বার করতে হবে। Na2CO3 Na 23 করে হয়, কার্বন হয় 12 করে, অক্সিজেন হয় 16 করে। তাহলে সবকটা যতগুলো করে সংখ্যা আছে, দুটো সোডিয়াম, একটা কার্বন, তিনটে অক্সিজেন, ঠিকঠাক গুণ করে যোগ যদি করো তাহলে সমষ্টি দেখবে 106 বেরোচ্ছে, মানে আণবিক ভর হচ্ছে 106। তো আমরা যদি বলি প্রতি লিটার দ্রবণে 1 মোল Na2CO3 দ্রবীভূত আছে তার যা মানে, আমরা যদি বলি প্রতি লিটার দ্রবণে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে একই মানে। তাহলে মোলারিটি আমরা কিভাবে প্রকাশ করছি? যতটা দ্রাব দ্রবীভূত আছে তার গ্রামে প্রকাশিত ভর বা মোলে প্রকাশিত ভর তাকে ভাগ করছি দ্রবণের আয়তন দিয়ে বা লিটার দিয়ে। তাহলে মোলারিটির একক দাঁড়াচ্ছে মোল পার লিটার। যেরকম এক্সাম্পল এখানে দিয়েছে 1000 গ্রাম জলে 98 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে
98 গ্রাম H2SO4, দেখো H2SO4 এর আণবিক ভরই হচ্ছে 98 গ্রাম। তার মানে কি 1 গ্রাম অণু H2SO4, বা অন্যভাবে আমরা বলতে পারি 1 মোল H2SO4 দ্রবীভূত আছে 1000 গ্রাম জলে। তাহলে এক্ষেত্রে দ্রবণের মোলারিটি দাঁড়াচ্ছে 1। তিনটে পদ্ধতি পড়লাম, পার্সেন্টেজ, গ্রাম পার লিটার, মোলারিটি। 4 নম্বর পদ্ধতি হচ্ছে নর্মালিটি। এই মোলারিটি আর নর্মালিটি ভীষণ ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিক্যালি কিন্তু এগুলো হাতে নাতে করতে হবে। আচ্ছা, মোলারিটিকে এম দিয়ে প্রকাশ করা হয় আর নর্মালিটিকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। নর্মালিটি হচ্ছে প্রতি লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে। মোলারিটির ক্ষেত্রে পড়লাম যত মোল দ্রবীভূত থাকে, আর নর্মালিটিতে হচ্ছে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে। তাহলে নর্মালিটির সূত্র হচ্ছে ওপরে বসবে গ্রাম তুল্যাঙ্ক, নিচে বসবে লিটারে আয়তন। ধরা যাক যে ভিসিসি দ্রবণে ডাব্লু গ্রাম দ্রাব উপস্থিত রয়েছে। ডাব্লু গ্রাম না বলে যদি আমরা গ্রাম তুল্যাঙ্কের মাধ্যমে বলতে চাই, তাহলে এই ডাব্লুকে গ্রাম তুল্যাঙ্ক দিয়ে ভাগ করতে হবে, তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা গ্রাম থেকে গ্রাম তুল্যাঙ্কে পৌঁছাবো। এখানে দেওয়া আছে ডাব্লু গ্রাম। দ্রাবের তুল্যাঙ্ক ভার যদি ক্যাপিটাল ই ধরে নিই এবং ডাব্লুকে যদি ক্যাপিটাল ই দিয়ে ভাগ করি, তাহলে আমরা বলতে পারবো ভিসিসি দ্রবণে ডাব্লু বাই ই গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে। তাহলে সেখান থেকে আমরা 1 সিসি দ্রবণে কতটা গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে বার করতে পারবো। ডাব্লু বাই ই ইন্টু ভি, এতটা গ্রাম তুল্যাঙ্ক দ্রাব 1 সিসি দ্রবণে দ্রবীভূত আছে। 1 সিসি মানেই হচ্ছে 1 লিটার, তাই তো? 1 সিসি ভিসিসি দ্রবণ, সেখান থেকে 1 লিটারে যদি আমরা বার করি, 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি। তাহলে 1 সিসিতে যদি ডাব্লু বাই ই ইন্টু ভি থাকে, তাহলে 1000 সিসিতে কত দ্রবীভূত আছে সেটা 1000 দিয়ে গুণ করব। তাহলে আমাদের নর্মালিটি বেরোচ্ছে এন সমান ডাব্লু বাই ই ইন্টু ভি ওপরে ইন্টু 1000। সেটাকেই অন্যভাবে এখানে লিখেছে, দেখো ডাব্লু সমান এন ইন্টু ই ইন্টু ভি বাই 1000। তাহলে এনটাকে যদি তোমরা সমান সমানের বাঁদিকে নিয়ে আসো, তাহলে ইকুয়েশন বেরোবে, দেখবে এন ইকুয়াল টু ডাব্লু বাই ই ইন্টু ভি ওপরে ইন্টু 1000। সেখান থেকে নর্মালিটির একক পাবে, দেখবে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এখন এই যে দ্রাবের তুল্যাঙ্ক ভার ই বলছি, এই তুল্যাঙ্ক ভারটা বার করব কি করে? কোনো দ্রাবের, সেটা অ্যাসিড হোক, ক্ষার হোক বা লবণ হোক, তার তুল্যাঙ্ক ভার কিভাবে পাওয়া যাচ্ছে, নিচে সূত্রগুলো দেওয়া আছে। অ্যাসিডের ক্ষেত্রে যদি আণবিক ভরকে ক্ষারগ্রাহিতা দিয়ে ভাগ করা হয়, তাহলে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার পাওয়া যায়। যেরকম H2SO4, H2SO4 এর দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন রয়েছে, তার মানে হচ্ছে ক্ষারগ্রাহিতা 2। তাহলে H2SO4 এর আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে আমরা H2SO4 এর তুল্যাঙ্ক ভার পাবো। একইভাবে যদি ক্ষারকের তুল্যাঙ্ক ভার চাই, তাহলে আণবিক ভরকে অ্যাসিড গ্রাহিতা দিয়ে ভাগ করব। আর লবণের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার নির্ণয় করব কি করে? আণবিক ভরকে ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা অথবা যোজ্যতা দিয়ে গুণফলটা দিয়ে ভাগ করতে হবে। এই হচ্ছে তুল্যাঙ্ক ভার প্রথমে বার করে নিয়ে তারপরে যত গ্রাম দ্রাব উপস্থিত আছে সেই গ্রামকে যদি তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করা হয়, গ্রাম তুল্যাঙ্কটা আমরা বার করতে পারবো। যত লিটারে অত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে সেখান থেকে আমরা ক্যালকুলেট করব প্রতি লিটারে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত রয়েছে। সেটাই হচ্ছে সেই দ্রবণের নর্মালিটি। 5 নম্বর পদ্ধতি হচ্ছে মোল ভগ্নাংশ। এটা খুব সিম্পল। কোনো দ্রবণে একটা নির্দিষ্ট উপাদানের যত মোল দ্রবীভূত থাকবে এবং দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানের মোট মোল সংখ্যা যত হবে, এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে মোল ভগ্নাংশ। যেরকম
দ্রাব রয়েছে x1 মোল এবং দ্রাবক রয়েছে x2 মোল। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ আমরা লিখব, ওপরে বসবে শুধু x1 দ্রাবের মোল সংখ্যা, আর নিচে বসবে দ্রাব আর দ্রাবকের মোট মোল সংখ্যা, মানে x1 প্লাস x2। দ্রাবকের মোল ভগ্নাংশ তাহলে আমরা পাবো, ওপরে x2 বসাবো, নিচে বসবে x1 প্লাস x2। দেখতেই পাচ্ছ দুটো সমজাতীয় রাশির অনুপাত বলে মোল ভগ্নাংশের কিন্তু কোনো একক থাকবে না। দ্রাব আর দ্রাবকের মোল ভগ্নাংশের মোট যে যোগফল সেটা কিন্তু সবসময় 1 হয়। 6 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে পার্টস পার মিলিয়ন। এটা খুব সামান্য পরিমাণ দ্রাব, খুব স্বল্প পরিমাণ দ্রাব যখন অনেক বেশি পরিমাণ দ্রাবকে দ্রবীভূত থাকে সে সমস্ত ক্ষেত্রে দ্রবণের গাঢ়ত্ব আমরা পার্টস পার মিলিয়নে প্রকাশ করি। যেরকম জলের ক্ষরতা যখন আমরা নির্ণয় করি, অনেকটা জলের মধ্যে কি পরিমাণে আয়নগুলো রয়েছে সেটা প্রকাশ করতে গেলে পার্টস পার মিলিয়ন লাগে। বা জল বা বায়ু দূষণের ক্ষেত্রে যখন আমরা দূষণের মাত্রা নির্ণয় করছি সে সমস্ত ক্ষেত্রেও আমরা ppm ইউনিটটা ইউজ করি। এক্ষেত্রে দ্রাবের কতটা অংশ দ্রবীভূত আছে সেটা প্রতি মিলিয়নে নির্ণয় করা হয় এবং এর সূত্র হচ্ছে ওপরে থাকবে দ্রাবের ভর, নিচে থাকবে দ্রবণের মোট ভর ইন্টু 10⁶। মিলিয়নে বার করছি সেই কারণে 10⁶ দিয়ে আমরা গুণ করছি। তো এটাই হচ্ছে ppm, পার্টস পার মিলিয়ন। নেক্সট, আমরা যদি কোনো দ্রবণকে লঘু দ্রবণে পরিণত করি, কোনো দ্রবণের মধ্যে বেশি পরিমাণ দ্রাবক যোগ করলেই সেটা লঘু দ্রবণে পরিণত হয়। তাহলে ধরো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণ আমরা নিলাম, সেই দ্রবণটাকে এবারে লঘু করব। নতুন যে লঘু দ্রবণটা উৎপন্ন হবে তার নর্মালিটি কিন্তু আমাদের অজানা। তাহলে সেই নর্মালিটি আমরা কিভাবে নির্ণয় করব? প্রথম যে দ্রবণটা আমরা নিয়েছিলাম সেটার নর্মালিটি আমরা জানি, সেটার আয়তনও আমরা জানি যে কোন আয়তনে দ্রবণটুকু আমরা নিয়েছি। নতুন যে দ্রবণটা উৎপন্ন করা হলো লঘু হিসেবে সেটা কত আয়তন উৎপন্ন হলো সেটাও কিন্তু আমরা পরিমাপ করে নিতে পারবো। যেটা জানি না সেটা হচ্ছে নতুন দ্রবণের নর্মালিটি কত, সেটা কি করে পাবো? যে ইকুয়েশনের মাধ্যমে এটা নির্ণয় করা হয় সেটা নিচে দেখো লেখা আছে n1 × v1 = n2 × v2। এই ইকুয়েশনকে আমরা বলি নর্মালিটি ইকুয়েশন। দেখো n1 v1 কিন্তু আমাদের জানা, শুরুতে যে দ্রবণটা নিয়েছিলাম তার আয়তন এবং নর্মালিটি দুটোই আমাদের জানা। নতুন যে দ্রবণ উৎপন্ন হলো তার আয়তনটা আমরা জানি v2, n2টা জানি না। তাহলে তিনটে জানা মান থেকে একটা অজানা মান আমরা বার করে নেব এবং এই ইকুয়েশনকে আমরা বলছি নর্মালিটি সমীকরণ। এটা আমরা নর্মালিটির ক্ষেত্রে ইউজ করি। যদি মোলারিটি বার করতে হয়, অজানা মোলারিটি, তখন আমরা যে ইকুয়েশন ইউজ করি সেম, শুধু নর্মালিটির জায়গায় মোলারিটি বসবে। সেই ইকুয়েশনকে আমরা বলছি মোলারিটি সমীকরণ, m1 v1 = m2 v2। কোনো অ্যাসিড দ্রবণের মোলারিটি যদি আমাদের জানা থাকে, সেখান থেকে যদি নর্মালিটি জানার দরকার পড়ে তখন আমরা মোলারিটিকে ক্ষারগ্রাহিতা দিয়ে গুণ করি, তাহলে নর্মালিটি পেয়ে যাই। একইভাবে যদি কোনো ক্ষারক দ্রবণের মোলারিটিকে নর্মালিটিতে কনভার্ট করতে হয় তাহলে মোলারিটিকে যদি অম্লগ্রাহিতা দিয়ে গুণ করা যায় তাহলে আমরা মোলারিটি থেকে নর্মালিটি পেয়ে যাই। এই হয়ে গেল দ্রবণ সংক্রান্ত ব্যাপার। এবারে সোজাসুজি চ্যাপ্টারের অঙ্কে চলে যাচ্ছি। শুরু করছি চ্যাপ্টার যেগুলো দিয়ে শুরু করেছিলাম, 5খানা সংযোগ সূত্র তোমাদের পড়িয়েছিলাম। ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, মিথানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এই 5টা সূত্র তোমাদের হয়েছিল। সূত্রগুলো আর একবার মনে করে নেবে। প্রথম অঙ্ক বলছি ভরের নিত্যতা সূত্র দিয়ে। ভরের নিত্যতা সূত্রতে কি বলা হয়েছিল যে বিক্রিয়ার আগে এবং পরে মোট ভর কিন্তু অপরিবর্তিত থাকবে। বিক্রিয়কের যা মোট ভর বিক্রিয়াজাত পদার্থেরও মোট ভর সেম থাকবে।
এখানে অঙ্কে বলেছে দেখো 1.16 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে কত গ্রাম সিলভার নাইট্রেট বিক্রিয়া করলে 1.70 গ্রাম সোডিয়াম নাইট্রেট এবং 2.87 গ্রাম সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে। খুব সিম্পল, দেখো একটা বিক্রিয়কের ওজন দিয়ে দিয়েছে আর দুটো বিক্রিয়াজাত পদার্থের ওজন দিয়ে দিয়েছে, অপর বিক্রিয়কের ওজনটা নির্ণয় করতে বলেছে। তো আমরা তো জানি বিক্রিয়ার আগে এবং পরে মোট ওজন অপরিবর্তিত থাকে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী। সুতরাং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর থেকে যদি যে বিক্রিয়কটার ভর দেওয়া আছে সেটা মাইনাস করি তাহলেই অপর বিক্রিয়কের ভর আমরা জেনে যাব। সেইভাবে অঙ্ক করে দেখো সিলভার নাইট্রেটের ওজন বেরিয়েছে 3.41 গ্রাম। পরের অঙ্ক যাচ্ছি স্থিরানুপাত সূত্র। স্থিরানুপাত সূত্রতে বলা হয়েছিল কোনো নির্দিষ্ট যৌগে সর্বদাই কিছু নির্দিষ্ট মৌলিক পদার্থ থাকে এবং সেই যৌগের মধ্যে মৌলগুলোর ওজনের অনুপাতও কিন্তু সর্বদা স্থির থাকে, নির্দিষ্ট থাকে। তার মানে হচ্ছে দুটো মৌল দিয়ে যদি আমরা যৌগ উৎপন্ন করি, যে উপায়েই যৌগটা উৎপন্ন হোক না কেন, যে পদ্ধতিতেই উৎপন্ন হোক, সেই যৌগের মধ্যে কিন্তু মৌলের রেশিওগুলো সবসময় স্থির থাকবে। এটাই হচ্ছে স্থিরানুপাত সূত্র। অঙ্কে কি বলেছে দেখো 1.974 গ্রাম জিঙ্ককে উত্তপ্ত করলে 2.459 গ্রাম জিঙ্ক অক্সাইড উৎপন্ন হচ্ছে, বায়ুতে উত্তপ্ত করা হচ্ছে। সেকেন্ড যে পদ্ধতি বলেছে 1.49 গ্রাম জিঙ্কে নাইট্রিক অ্যাসিড যোগ করে হিট দিলে 1.856 গ্রাম জিঙ্ক অক্সাইড উৎপন্ন হচ্ছে। থার্ড যে পদ্ধতি সেটা হচ্ছে 2.94 গ্রাম জিঙ্ক অক্সাইডকে বিজারিত করলে 2.36 গ্রাম জিঙ্ক উৎপন্ন হচ্ছে। তাহলে তিনটে পদ্ধতিতে এখানে জিঙ্ক থেকে জিঙ্ক অক্সাইড আমরা পাচ্ছি। জিঙ্কের সঙ্গে অক্সিজেন যোগ করলে জিঙ্ক অক্সাইড পাওয়া যায়। তাহলে এখানে উপাদান মৌল হচ্ছে জিঙ্ক আর অক্সিজেন। তাহলে আমাদের দেখে নিতে হবে তিন রকম উপায়ে যে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হচ্ছে সেখানে জিঙ্ক আর অক্সিজেনের রেশিও কি থাকছে, এবং সেই রেশিও যদি সবসময় একই থাকে তাহলেই কিন্তু স্থিরানুপাত সূত্র সমর্থন হবে। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্কটা মাইনাস করে অক্সিজেনের ভরটা ক্যালকুলেট করে নিই, এবং প্রতি পদ্ধতির ক্ষেত্রে জিঙ্ক আর অক্সিজেনের ভরের রেশিওটা আমাদের ক্যালকুলেট করতে হবে। অঙ্কের মধ্যে দেখো রেশিও ক্যালকুলেট করা হয়েছে এবং সেটা বেরিয়েছে 4.07 প্রতি ক্ষেত্রে। তাহলে কি জিঙ্ক আর অক্সিজেনের রেশিও সবসময় সেম থাকছে। সেম থাকা মানেই হচ্ছে উপাদান মৌলগুলোর ওজন অনুপাত যে কোনো পদ্ধতিতেই কিন্তু স্থির এবং নির্দিষ্ট থাকছে। কাজেই এই অঙ্ক স্থিরানুপাত সূত্র সমর্থন করছে। পরের অঙ্কে চলে যাচ্ছি গুণানুপাত সূত্রের ওপর অঙ্ক। গুণানুপাত সূত্রে বলা হয়েছিল যে যখন দুটো মৌলিক পদার্থ রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠন করে তখন একটা মৌলিক পদার্থের স্থির ওজনের সঙ্গে অপর মৌল পদার্থটা যে যে ভিন্ন ওজনে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ উৎপন্ন করে সেই ওজনগুলো কিন্তু সবসময় সরল অনুপাতে থাকে। তোমরা আরেকবার সূত্রটা দেখে নেবে যখন পড়িয়েছিলাম। এখানে অঙ্কে বলছে একটা ধাতুর দুটো অক্সাইড নেওয়া হয়েছে, প্রত্যেকটার 1 গ্রাম করে নেওয়া হয়েছে। যদি উত্তপ্ত করা হয় তাহলে 0.798 গ্রাম এবং 0.88 গ্রাম ধাতু পাওয়া যায়। দেখাও যে গুণানুপাত সূত্র সমর্থন করে কিনা। তো আমরা কি করব, 1 গ্রাম ধাতব অক্সাইড নেওয়া হয়েছে, একটা ধাতুর দুটো অক্সাইড নেওয়া হয়েছে। তো এই 1 গ্রাম ধাতব অক্সাইড থেকে আমরা দুটো ধাতু যত যত গ্রাম পাচ্ছি সেইগুলোকে যদি মাইনাস করি তাহলে অক্সিজেনের ভর পাবো, কারণ ধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে ধাতব অক্সাইড গঠন হয়। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে অক্সিজেনের ভর বেরিয়েছে আমাদের 0.202 গ্রাম।
তাহলে 0.202 গ্রাম অক্সিজেন যুক্ত থাকে 0.798 গ্রাম ধাতুর সঙ্গে। তাহলে 1 গ্রাম অক্সিজেন কত গ্রামে রয়েছে সেটা আমরা বার করলাম। দ্বিতীয় ক্ষেত্রে 1 গ্রাম ধাতব অক্সাইড থেকে 0.88 গ্রাম ধাতু মাইনাস করব, তাহলে অক্সিজেনের ভর পাবো 0.12 গ্রাম। তাহলে এক্ষেত্রে 0.12 গ্রাম অক্সিজেন যুক্ত আছে 0.88 গ্রাম ধাতুর সাথে। তাহলে 1 গ্রাম অক্সিজেন কতটা ধাতুর সঙ্গে যুক্ত আছে সেটা আমাদের বেরোলো। তাহলে আমরা দুটো ক্ষেত্রেই বার করলাম যে 1 গ্রাম অক্সিজেনের সঙ্গে কি পরিমাণে ধাতুরা রয়েছে। এবার তাদের রেশিও বার করব। 3.95:7.33। এই দুটোর যদি সরল অনুপাত বার করি, দেখো 1:2, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1:2। পুরো মিলবে না, যেহেতু কাছাকাছি অর্থাৎ নির্দিষ্ট সরল অনুপাতে এরা যুক্ত হয়েছে, তার মানেই হচ্ছে অঙ্কটি গুণানুপাত সূত্র সমর্থন করছে, যেহেতু একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত আমাদের বেরোলো। পরের অঙ্কে যাচ্ছি, মিথানুপাত সূত্র। মিথানুপাত সূত্রে কি বলা হয়েছিল যে কোনো নির্দিষ্ট ওজনের একটা মৌলের সঙ্গে যদি 2 বা তার বেশি মৌল পৃথক পৃথকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাহলে যে বিভিন্ন মৌলগুলো যুক্ত হচ্ছে যখন তারা নিজেদের মধ্যে যৌগ গঠন করবে সেই রেশিওগুলো কিন্তু সেম থাকবে বা তার সরল গুণিতকের অনুপাতে তারা যুক্ত হয়ে যৌগ গঠন করবে। এটা বলা হয়েছিল মিথানুপাত সূত্রে। অঙ্কে কি বলা হচ্ছে দেখো, এ, বি আর সি তিনটে মৌল। 1 গ্রাম এ 1.33 গ্রাম বি এর সঙ্গে যুক্ত হয়। 1 গ্রাম বি 0.125 গ্রাম সি এর সঙ্গে যুক্ত হয়। 1 গ্রাম সি 6 গ্রাম এর সঙ্গে যুক্ত হয়। মিথানুপাত সূত্র মেনটেন হচ্ছে কিনা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে কোনো একটা নির্দিষ্ট মৌল বাকি দুটো মৌলের সঙ্গে কত অনুপাতে যুক্ত হচ্ছে। প্রশ্নে দেখো 1 গ্রাম বি 0.125 গ্রাম সি এর সঙ্গে যুক্ত হচ্ছে, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমরা এবারে দেখি 1 গ্রাম বি কত গ্রাম এর সঙ্গে যুক্ত হচ্ছে। প্রশ্নে দেখো বলে দেওয়া আছে 1.33 গ্রাম বি 1 গ্রাম এর সঙ্গে যুক্ত হয়। তাহলে এখান থেকে আমরা বার করে নিতে পারি যে 1 গ্রাম বি কত গ্রাম এর সঙ্গে যুক্ত হচ্ছে। বেরিয়েছে দেখো 0.75 গ্রাম এর সঙ্গে যুক্ত হয়। তাহলে এখানে বেরোলো আমাদের 0.75 গ্রাম এর সঙ্গে যুক্ত হচ্ছে, আর প্রশ্নে দেওয়া আছে 0.125 গ্রাম সি এর সঙ্গে যুক্ত হচ্ছে 1 গ্রাম বি। তাহলে এদের রেশিওটা আমরা বার করে ফেলি, দেখি রেশিওটা কি বেরোয়। বেরিয়েছে 6:1, অর্থাৎ 1 গ্রাম বি মানে নির্দিষ্ট ভরের বি মৌল এ আর সি এর সঙ্গে পৃথক পৃথক ভরের অনুপাতে যুক্ত হচ্ছে এবং সেই অনুপাত আমরা বার করলাম 6:1। তার মানে কি এ আর সি যখন যৌগ গঠন করবে তখন এই রেশিওটা কিন্তু মেনটেন হওয়া উচিত মিথানুপাত সূত্র অনুযায়ী। প্রশ্নে খেয়াল করে দেখো বলে দেওয়া আছে 1 গ্রাম সি 6 গ্রাম এর সঙ্গে যুক্ত হয়। তার মানে এ আর সি এর অনুপাত কত বেরোচ্ছে 6:1। তাহলে কি দাঁড়ালো, আমরা অঙ্কের মাধ্যমে যে রেশিওটা বার করলাম সেটাই প্রশ্নে বলে দেওয়া আছে যে এরা যখন যৌগ গঠন করে তখন কিন্তু এরা এই 6:1 অনুপাতে যুক্ত হয়েই যৌগ গঠন করে। তার মানে কি মিথানুপাত সূত্রে যেটা বলা হয়েছিল সেইটাই কিন্তু অঙ্কে মেনটেন হচ্ছে। তার মানে অঙ্কটি মিথানুপাত সূত্র সমর্থন করছে। 5 নম্বর যে সংযোগ সূত্র সেটা হচ্ছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। এখানে বলা হয়েছিল যে বিক্রিয়ার আগে
এবং বিক্রিয়ার পরে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত গ্যাসগুলো সবাই সরল অনুপাতে থাকবে। তো অঙ্কে বলছে দেখো 100 মিলি হাইড্রোজেন 80 মিলি ক্লোরিনের সঙ্গে মিশ্রণ করে সূর্যালোকে রাখা হলো। তোমরা জানো যে এই বিক্রিয়াটা ঘটে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। প্রশ্নে বলছে গ্যাস মিশ্রণ যেটা উৎপন্ন হলো সেটাকে জল দিয়ে যদি ঝাঁকানো হয় আয়তন হ্রাস পেয়ে 20 মিলি আয়তন পাওয়া যায়। তার মানেটা কি? 100 মিলি হাইড্রোজেন আর 80 মিলি ক্লোরিন যুক্ত হয়ে যে গ্যাসটা উৎপন্ন করবে তার আয়তনও নিশ্চয়ই 180 হওয়া উচিত। সেটা না হয়ে জল দিয়ে ঝাঁকানোর পরে 20 মিলি পড়ে আছে। তার মানে হলো যেটা উৎপন্ন হয়েছে সেটা জলে দ্রবীভূত হয়ে গেল, আর যেটুকু পোর্শন দ্রবীভূত হলো না তার আয়তন আমরা পাচ্ছি 20 মিলি। দেখাও যে এই ফলাফল গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র সমর্থন করছে। 20 মিলি যেটা দ্রবীভূত হলো না সেটা তাহলে কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নয়, কারণ HCl গ্যাস যদি হতো তাহলে সেটা জলে দ্রবীভূত হয়ে যেত। কাজেই আমাদের দেখতে হবে যে 20 মিলিটা তাহলে কে। 20 মিলি হচ্ছে যে হাইড্রোজেনটা আমরা এক্সেস নিয়েছি। 80 মিলি ক্লোরিনের সঙ্গে 80 মিলি হাইড্রোজেন বিক্রিয়া করছে। 100 মিলি হাইড্রোজেন নিয়েছিলাম, সে কারণে 20 মিলি হাইড্রোজেন অতিরিক্ত পড়ে থাকছে। সেই 20 মিলিলিটার আয়তন হাইড্রোজেনই কিন্তু জলে দ্রবীভূত হচ্ছে না, এক্সেস পড়ে থাকছে। বাকি যে 80 মিলিলিটার ক্লোরিন আর 80 মিলিলিটার হাইড্রোজেনের মিশ্রণে 160 মিলিলিটার HCl উৎপন্ন হচ্ছে, সেই 160 মিলিলিটার HCl কিন্তু জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে আমরা ইকুয়েশন লিখতে পারি H2 + Cl2 থেকে উৎপন্ন হচ্ছে 2HCl, যার আয়তনগুলো নিচে লিখে দেওয়া আছে দেখো। 80 মিলিলিটার হাইড্রোজেন, 80 মিলিলিটার ক্লোরিন এবং 160 মিলিলিটার হাইড্রোজেন ক্লোরাইড। এদের যদি এবারে অনুপাত আমরা বার করি কি করে পাবো? 80:80:160। কাটাকুটি করে দেখবে সব সিম্পল রেশিও যদি আমরা বার করি বেরোচ্ছে 1:1:2। এটা একটা পূর্ণ সংখ্যা সরল অনুপাত। তার মানেই বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত গ্যাসীয় পদার্থগুলোর আয়তন পরস্পরের সঙ্গে সরল অনুপাতে রয়েছে, যেটা বলা হয়েছিল গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। তার মানে অঙ্কটা সূত্রটি সমর্থন করছে। হয়ে গেল 5টা সংযোগ সূত্র। এরপরে অঙ্ক দেখাচ্ছি অ্যাভোগাড্রো প্রকল্পের ওপর। অ্যাভোগাড্রো নীতি অনুযায়ী তোমরা জানো যে 1 গ্রাম অণু বা 1 গ্রাম পরমাণুতে উপাদান কণার সংখ্যা কত হয়? 6.023 × 10⁻23। এটা দিয়ে অঙ্ক হবে। প্রশ্নে বলা আছে ম্যাগনেসিয়ামের একটা পরমাণুর ওজন নির্ণয় করো আর মিথেনের একটা অণুর ওজন নির্ণয় করো। কি করে পাবো? ম্যাগনেসিয়ামের ওয়েট তোমরা জানো 24 করে হয়, মানে ম্যাগনেসিয়ামের একটা পরমাণুর ওজন হচ্ছে 24 গ্রাম। ম্যাগনেসিয়াম Mg অবস্থাতেই থাকে, Mg2 বা Mg3 এই কন্ডিশনে তো থাকে না। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম সমান আমরা বলতে পারি 1 গ্রাম পরমাণু ম্যাগনেসিয়াম। অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে 1 গ্রাম পরমাণুতে থাকবে কটা Mg পরমাণু? 6.023 × 10⁻23। তাহলে এত সংখ্যক Mg পরমাণুর ভর হচ্ছে 24 গ্রাম। তাহলে একটা ম্যাগনেসিয়াম পরমাণুর ওজন কত গ্রাম আমরা ক্যালকুলেট করলেই পেয়ে যাব। একইভাবে মিথেনের একটা অণু বলেছে CH4, তার মানে CH4 এর আণবিক ভরটা আগে বার করে ফেলো। কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন 1 করে 4টে আছে, তার মানে টোটাল আণবিক ভর বেরোচ্ছে 16 গ্রাম। তাহলে 16 গ্রাম সমান আমরা লিখতে পারি 1 গ্রাম অণু মিথেন। তাহলে 1 গ্রাম অণু মিথেনে আবার কত সংখ্যক মিথেন অণু আছে? অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 × 10⁻23। তাহলে এত সংখ্যক মিথেন অণুর ওজন আমরা লিখতে পারছি 16 গ্রাম। তাহলে একটা মিথেন অণুর ওজন কত ভাগ করলেই পেয়ে যাব।
পরের অঙ্ক দেখাচ্ছি তুল্যাঙ্ক ভার দিয়ে। বলেছে 0.0 গ্রাম ওজনের একটা ধাতুকে HCl এ দ্রবীভূত করার ফলে হাইড্রোজেন গ্যাসের আয়তন দাঁড়াচ্ছে 10.65 মিলিমিটার। বায়ুর চাপ হচ্ছে 760 মিলিমিটার। জলীয় বাষ্পের আংশিক চাপ বলে দিয়েছে 25 মিলিমিটার পারস্তম্ভের সমান। তাহলে জিজ্ঞেস করেছে ধাতুর তুল্যাঙ্ক ভার কত। কি করে করব? হাইড্রোজেনের আয়তন জানি, কোন চাপে সেটা রয়েছে সেটা আমাদের বলে দেওয়া আছে যে 25 মিলিমিটার। তাহলে প্রকৃত চাপ আমরা 760 থেকে মাইনাস করব, 735 মিলিমিটার পারস্তম্ভের চাপ। কোন টেম্পারেচারে রয়েছে সেটাও বলে দেওয়া আছে 27 ডিগ্রি। সেটাকে কেলভিনে নিয়ে যেতে গেলে আমাদের 273 দিয়ে প্লাস করতে হবে, 300 কেলভিন। এবারে আমাদের V2 যেটা সেটা আমাদের নির্ণয় করতে হবে, যে হাইড্রোজেন গ্যাসটা যে আয়তনে আমরা সংগ্রহ করছি সেইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তোমরা জানো যে গ্যাস সমীকরণ অনুযায়ী P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই সমীকরণের সবকটার মান আমাদের জানা, কেবল V2টা আমরা জানি না। তাহলে V2টা আমরা বার করে নেব। প্রত্যেকটার মান বসিয়েছে দেখো, P1 735, V1 10.65, T1 হচ্ছে 300 কেলভিন ইকুয়াল টু P2 হচ্ছে 760, V2টা আমরা জানি না, আর T2 হচ্ছে 273। তাহলে সেখান থেকে V2 আমাদের বেরিয়ে যাচ্ছে 9.37 মিলিলিটার। এবারে আমরা এত মিলিলিটার হাইড্রোজেনের ওজন ক্যালকুলেট করব। 1 মিলির ওজন আমরা জানি 0.409 গ্রাম। তাহলে সেখান থেকে 9.37 মিলিলিটার হাইড্রোজেনের ওজন কত গ্রামে ক্যালকুলেট করা হচ্ছে। এবারে যে গ্রাম হাইড্রোজেনটা আমাদের বেরোলো সেটা আমরা আলটিমেটলি কত গ্রাম ধাতু থেকে পাচ্ছি? প্রশ্নে বলে দেওয়া আছে দেখো, 0.01 ওজনের ধাতু থেকে এই হাইড্রোজেনটা উৎপন্ন হচ্ছে। তাহলে হাইড্রোজেনের যেটা ওজন 1.008 গ্রাম, অত গ্রাম হাইড্রোজেন কত গ্রাম ধাতু থেকে উৎপন্ন হবে সেটা আমরা বার করছি। 12 আনসার বেরোচ্ছে, তার মানে ধাতুর তুল্যাঙ্ক ভার বেরিয়ে যাচ্ছে 12। লাস্ট টপিক হচ্ছে মোল। মোলের অঙ্ক খুব সোজা। 1 মোল তোমরা সমান জানো যে 1 গ্রাম অণু আমরা লিখতে পারি, বা 1 গ্রাম পরমাণু সমান 1 মোল লিখতে পারি, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল। এখানে প্রশ্নে বলছে 0.5 গ্রাম পরমাণু সালফার সমান কত মোল সালফার। একটা সালফার 32 করে হয়, S সমান 32। তাহলে আমরা লিখতে পারি 1 গ্রাম পরমাণু সমান হচ্ছে 32 গ্রাম। তাহলে 32 গ্রাম সালফার বলতে আমরা 1 গ্রাম পরমাণু সালফার লিখতে পারি। আবার 1 গ্রাম পরমাণু মানেই হচ্ছে 1 মোল। কেমন? তাহলে 1 গ্রাম পরমাণু সালফার যদি 32 গ্রাম হয়, তাহলে 0.5 গ্রাম পরমাণু সালফার সমান কত গ্রাম সালফার সেটা আমরা বার করে নেব। 16 গ্রাম বেরোচ্ছে। তাহলে 32 গ্রাম সালফার যদি 1 মোল হয়, তাহলে 16 গ্রাম সমান কত মোল? আমাদের বেরিয়ে যাচ্ছে হাফ মোল সালফার। সেকেন্ড প্রশ্ন আছে, নিচের কোনটির ওজন কত গ্রাম? বলেছে 0.4 গ্রাম পরমাণু গোল্ড, এটার ওজন বার করতে হবে। গোল্ডের পারমাণবিক ভর দিয়ে দিয়েছে দেখো 197। তার মানে 1 গ্রাম পরমাণু গোল্ড সমান আমরা লিখতে পারি 197 গ্রাম গোল্ড। তাহলে 0.4 গ্রাম পরমাণু গোল্ড সমান কত গ্রাম গোল্ড? গুণ করলেই পেয়ে যাব। একইভাবে পরের দুটো দিয়েছে দেখো, 0.3 গ্রাম পরমাণু মার্কারি, মার্কারির পারমাণবিক ভর সাপ্লাই করা আছে 200, আর লেডেরও পারমাণবিক ভর দিয়ে দিয়েছে 207। সেখান থেকে একই প্রসেসে আমরা গুণ করে ওজন আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই হচ্ছে মোলের অঙ্ক। সব কটা কনসেপ্টেরই অঙ্ক তোমাদের একটা দুটো করে দেখিয়ে দিলাম।
সব অঙ্ক তো করে দেখানো সম্ভব নয়, তোমাদের বইতে এরকম অজস্র দেখবে অঙ্ক করে দেওয়া আছে, সেগুলোকে ধরে ধরে খাতায় নিজেরা প্র্যাকটিস করবে। যদি কোথাও আটকায় সেটা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি বলে দেব। আর সেই সঙ্গে তোমাদের থিওরি পোর্শন তো মোটামুটি আগের দিন কমপ্লিটই হয়ে গেছিলো, আজকে অঙ্ক হয়ে গেল। তো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা ছিল রসায়নশাস্ত্রের প্রাথমিক ধারণাসমূহ, এই চ্যাপ্টারটা এন্ড হলো। এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার তোমরা সলভ করবে। পরের দিন তাহলে আমরা নতুন চ্যাপ্টারে প্রসিড করব। সকলে ভালো থাকবে এবং জিনিসগুলো প্র্যাকটিস করবে।